সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন মাসুক হেলাল। মাসুক ভাই, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি আপনার কাছে জানতে চাই, আপনি তো প্রতিকৃতি নিয়ে কাজ করেন, তাই না? অনেকের স্কেচ আঁকেন, প্রতিকৃতি করেন। এই প্রতিকৃতি আঁকতে যে বিভিন্ন মানুষের প্রতিকৃতি আঁকেন, সেই প্রতিকৃতিগুলো একটা মানুষকে আপনি যেভাবে দেখেন ঠিক সেটি উঠে আসে, নাকি আপনি একটু ছাড় দেন যে এই আমি যেভাবে দেখছি সেভাবে যদি তাকে তুলে ধরি তাহলে পাঠকের সামনে এইভাবে না তুলে ধরে, তার এই রূপটা তুলে না ধরাই ভালো? হ্যাঁ, করি করি মাঝে 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 অবশ্যই করি। গত সপ্তাহে প্রথম আলোতে নজরুল ইসলামের একটা ছবি আঁকি আমি। ছবিটা আঁকার সময় আমি সিদ্ধান্ত নিলাম যে নজরুল পেন্সিলে আঁকি। নজরুল রঙে তো অনেক সময় সবসময় আঁকি, পেন্সিলে আঁকতে গিয়ে নজরুলের মাথার উপরে পোর্শনটাতে একটা টুপি ছিল, সাদা টুপি, এবং নজরুলের চোখ দুটা খুব সুন্দর। তখন আমি ভাবলাম যে চোখ দুটা যদি ঠিকঠাক মতো আঁকতে পারি তাহলে আর মাথার কি আছে এটা দরকারই নেই, নজরুলের চোখটি এত সুন্দর। তো নজরুলের চোখ আঁকার পর আমি আর মাথার উপরে কিছুই আঁকিনি। আচ্ছা, মাথার উপরটা চোখটাকেই, হ্যাঁ, চশমা চোখ আর পুরোটা ছেড়ে দিস, উপরে মাথার পোর্শনটা ছেড়ে দিস। এবং সেভাবে কিছু প্রতিকৃতির কথা শুনতেই চাই যে অনেক বিখ্যাত আমাদের এখানে সাহিত্যিক বা ব্যক্তিত্বের অনেক প্রতিকৃতি আপনি করেছেন। তাদের প্রতিকৃতি তো তাদের সামনে বসিয়ে তো করেননি, অনেকে করছে। সেলিম আলদিন, সেলিম আলদিন, সেটা সেলিম আলদিন ভাইয়ের এটা উনি মারা যাওয়ার কিছুদিন আগে আমি এই সাভারে গেছিলাম, একটা এক জায়গায় পুট্টি ডাকতে গেছিলাম। তো একটা হোটেলে, পর্যটনের হোটেলে দেখি বৃষ্টির মধ্যে সেলিম ভাই বসে আছে, তার কিছু ছাত্রছাত্রী নিয়ে। আমিও ওখানে। সেলিম ভাই আমার বললো, তুই আমার মরলে আমার পোর্ট্রেট করবি, তুই আমার এর আগে করবি না। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে করি। তখন সামনে বসে সেলিম ভাইয়ের পেন্সিলে একটা কাজ করছিলাম। সেলিম ভাই আমার ছবিটা দিল না, উনি নিয়ে গেলেন ঘুরে। ওইটা আমার খুব মনে পড়ে, ছবিটার কথা মনে পড়ে। এরকম আরো অনেকেই করছে। এই যে ছবি, এই যে সেলিম আলদিনের যে ছবিটা প্রতিকৃতি আঁকলেন, সেখানে কি আপনি উনি ওনার মতো কাজ করে গিয়েছে, আপনি এঁকে গিয়েছেন, নাকি আপনি আপনার মতো করে তাকে? না না, উনি কথা বলতেছিল, তার ছাত্রদের সাথে আড্ডা মারতেছিল এবং স্যুপ খাচ্ছিল, এবং আমি আমার মতো করে রাখছি। ওই ওনার চুল, হাতে সিগারেট, ওই জিনিসটা আমার খুব একটা গতি, এই যে প্রতিকৃতি করতে যে ওই ব্যক্তিত্বের যে গতি, যে চুলের কথা বলে, তার একটা নিজস্ব ভঙ্গিমা আছে। তার যে আপনি বললেন যে ধূমপান করার এক ধরনের তার ভঙ্গিমা আছে, সেগুলো তো উঠে আসে। হ্যাঁ হ্যাঁ, ওই লোকটা, সেটা দিয়ে তার ব্যক্তিত্বের প্রকাশ পায়। হ্যাঁ, ওই লোকটা আমার আনতে হবে। যেমন কিছুদিন আগে, বছর দুয়েক আগে, বিচারপতি হাবিবুর রহমান প্রথম আলোতে বসে উনি প্রুফ কাটতেছিলেন প্রথম আলোর বই, যার যার ধর্ম বলে, একটা মোটা বই, এরকম ইটের মতো। তো উনি যেদিন মারা গেলেন তার আগের দিন সম্ভবত এটা, উনি ওখানে আমি ওনার কয়েকটা ড্রয়িং করলাম, এবং ওনার ওই ড্রয়িংগুলি উনি দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন আক্তার হোসেনের সাথে। ওই যে দাঁড়ানোর ভঙ্গিটা এবং চুলগুলি পড়ে আছে সাদা, সামান্য সাদা সাদা চুল। ওনার মৃত্যুর পর আমার বললো হলো উপস্থিত থেকে, প্রথম আলো থেকে, যে ওনার পোর্ট্রেট করতে। আমি আমার ওই ছবিটারই দিলেন। রহমান ভাই, মানে শামসুর রহমান ভাই, মানে এটা একটা ঘটনা আছে, খুব ইন্টারেস্টিং ঘটনা। রহমান ভাই মারা যাওয়ার কিছুদিন আগে আমার বন্ধু আবু হাসান শাহরিয়ার, কবি আবু হাসান শাহরিয়ার আমার বললো যে মাসুক, রহমান ভাইয়ের অবস্থা খুব খারাপ, তুমি যদি ছবি আঁকতে চাও, ওনার পোর্ট্রেট করতে চাও, তুমি শিগগিরই যাও, আমি বলে দেবো রহমান ভাইয়ের ছেলের বউ টিয়া ভাবি। তা আমি টিয়া ভাবির সাথে যোগাযোগ করলাম। উনি বললেন যে আব্বা ঘুমের থেকে উঠবেন 3টার দিকে। তা আমি গেলাম, গিয়ে দেখি রহমান ভাই ঘুমে। কিন্তু কিছুক্ষণ পর রহমান ভাই ঘুম থেকে উঠলেন এবং বাটিকের লুঙ্গি, বাটিকের ফতুয়া পরা, এবং বাবিও বিছানায় আছেন। কিন্তু বিকাল হয়ে গেছে, ঘোলা আলো, কিন্তু রহমান ভাইয়ের যে চেহারা, হলুদ রঙের চেহারা, তার মধ্যে নাক, শার্প চুল, মাথা ভর্তি চুল। আমি 8টা 10টা ড্রয়িং করছি, এবং উনি এক পর্যায়ে আমার সাথে কথা বলতেছিলেন, ভাবি পিছনে ছিলেন। 8-10টা ড্রয়িং করলাম, উনি একটা ড্রয়িং চাইলেন, আমি ওনার একটা দিলাম। আর প্রথম আলোতে কিছু ছাপা হয়, এবং যুগান্তরে শাহরিয়ার, তখন যুগান্তরের ফিচার রেটের, যুগান্তরেও একটা লেখা ছাপা হয়, ওই লেখার সাথে ওই ছবিটাও ছাপা হয়েছে। আর আমার কাছে একটা পোর্ট্রেট আছে, মানে ওই সময় আঁকা আর কি। কাইম স্যার অনেক ড্রয়িং আছে আমার কাছে, অনেক, মানে মারা যাওয়ার 2-3 দিন আগে আমি করছি কাইম স্যার অনেক ড্রয়িং। এই যে এই মানে প্রতিকৃতি আঁকতে যে বিরক্ত হয়েছেন কেউ? আসলে আমি, মানে বিখ্যাত মানুষের যে প্রথম আলোর কারণে প্রায় দেশের সব বিখ্যাত মানুষের 5-6 বার তো প্রথম আলোতে আঁকতে হয়েছে, পোর্ট্রেট করতে হয়েছে। এরকম কেউ বিরক্ত হয়েছে কিনা? এরকম বিরক্ত অনেকে হয়েছে, অনেকে এত সময় দিচ্ছে। যেন আমাদের বাংলা নামটা ভুলে গেলাম, যাই হোক,
একজনের পোর্ট্রেট করার জন্য উনি আমারে বলছেন, যাওয়ার পর উনি আমার কিছু বই দিলেন, দিয়ে বললেন যে তুমি আগে বইগুলি পড়ে আসো। বইগুলি পড়ার পর সাহিত্যিক সাহিত্যিক আমাকে বুঝতে হলো তুমি আমার বইগুলি পড়তে হবে। আমি ওনার বই পড়ে গেলাম, ওনার আঁকতে পোর্ট্রেট। উনি বলে 20 মিনিট সময় তুমি আর বেশি দেবো না। ওই 20 মিনিটের ছবি আঁকার পর উনি খুব পছন্দ করলেন এবং আমার জড়ায় ধরলেন। আপনি চেয়েছেন কিন্তু প্রতিকৃতি আঁকতে পারেননি, এরকম কেউ আছে? এরকম অনেক আছে, অনেক আছে। কারো কারো আঁকতে পারছি, কারো কারো আঁকতে পারি নাই। এবং আমার আমার নিজেরও এখনো মনে হয় যদি সময় পাইতাম তাহলে আঁকতে পারতাম। এর মধ্যে আমাদের এক বন্ধু নিশুক মনির, ও আমার দেখলে বলতো যে দোস্ত তুই আমার পোর্ট্রেট আঁকলি না, পোর্ট্রেট আঁকলি না। আমি বলছি আঁকবো 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 এরকম বলে গেছি, কিন্তু মিশুক মারা যাওয়ার পর খুব খারাপ লাগছে। মিশুকের পোর্ট্রেট আঁকতে হয়েছে মৃত্যুর পরে। এবং তারেকেরও একই অবস্থা, তারেক মাসুদেরও পোর্ট্রেট আঁকি মৃত্যুর পরে, এবং তার নিয়ে একটা লেখা লিখি প্রথম আলোতে। ওই লেখাটা দুইজনের নিয়ে লিখি, তারেক এবং মিশুকে। আমি তাদের মানে তাদের জীবিত অবস্থা আঁকতে পারে না, কাঁদতে কাঁদতে আঁকছি। আমি এটা লেখাতেও বলছি যে আমি কাঁদতে কাঁদতে আঁকছি। ওই তারেকের সেই বিখ্যাত হাসি দেওয়া একটা ছবি, আর মিশুকের সেই কাঁচা পাকা চুল, খুব খারাপ লাগে মনে হলে, খুব খারাপ লাগে। এবং এই যে প্রতিকৃতি আঁকতে যে অনেকে তো হয়তো সামনে বসে এঁকেছেন, কাউকে হয়তো কল্পনা থেকে এঁকেছেন। এই কল্পনা থেকে আঁকা, সামনে রেখে আঁকা, সেটা নিয়ে সেটা তফাৎটা কি? কিন্তু যে জানার বিষয়টা ছিল ওই জায়গাতে যে সামনে তাকে বসিয়ে আঁকা বা সামনে তাকে দেখে আঁকা, আর হচ্ছে কল্পনা থেকে আঁকা, এই দুই আঁকার মধ্যে তুলির আঁচড়ের তফাৎটা কি? যেমন আমি এখন প্রায় বঙ্গবন্ধুর ছবি আঁকতে হচ্ছে, পত্রিকার কারণে, প্রথম আলোর কারণে বা এর কারণে। ওনার ধরেন ওনার যে ব্যক্তিত্ব, যে চেহারা, যে সেটা আপনি দেখেননি সামনে? না, সামনে থেকে দেখিনি আমি কখনো। কিন্তু আমি একবার ছোটবেলা দেখছি, কুমিল্লায় যাচ্ছিলেন উনি, হাত নাড়তেছিলেন, এটা দেখা। কিন্তু ওইটা তো আর পোর্ট্রেট করার অবস্থা না। তো ওই এই যে চেহারা, ওই ব্যক্তিত্ব, এটা খুব অসাধারণ লাগে আর কি। আর এরপরে ওইভাবে রাজনীতিবিদদের কারোর ওইভাবে ছবি আঁকা হয়নি। রাজনীতিবিদদের না, আমি বললাম যে সাহিত্যিক, কবি, হয়তো দেখা গেল পাবলো নেরুদা আঁকছেন, তাকে তো আপনি দেখেননি। না না না, তার কবিতা পড়ে আঁকছেন, বা শক্তির হয়তো কবিতা পড়ে আঁকছেন, জীবনানন্দের কবিতা পড়ে আঁকছেন, বা ওইভাবে সেই আঁকা। মানে একজনকে হয়তো আপনি শামসুর রহমান ভাইকে সামনে থেকে দেখে এঁকেছেন, হুমায়ুন আজাদকে দেখে এঁকেছেন, কিন্তু শহীদ কাদরীকে হয়তো না দেখে আঁকতে হচ্ছে। না, এর মধ্যে তো পার্থক্য। শহীদ কাজে আমি না দেখে আঁকতে হচ্ছে, আবার হুমায়ুন আহমেদের সামনে দেখেও সামনে এঁকেছি, আবার ছবি দেখেও আঁকি। এখন অনেকদিন ধরে আঁকতেছি হুমায়ুন আহমেদ। তো সেখানে কি তার ব্যক্তিত্বটা কিভাবে প্রকাশ? ব্যক্তিত্বটা অবশ্যই, ব্যক্তিত্বটা আমি হুমায়ুন আহমেদের ছবিটা ওইভাবে, কারণ হুমায়ুন আহমেদ আমি খুব কাছাকাছি থেকে দেখছি, ওই লেখক মানুষটা আমি খুব কাছ থেকে দেখি। ওই লোকটা যখন ঘোরের মধ্যে থাকতেন, আমি ওই জিনিসগুলি দেখছি লেখার সময়, যে ঘোর, ওই চোখ, ওই নাক, ওই ঠোঁট, ওইগুলি কিন্তু তখন একটা ঘোরের মধ্যে যখন মানুষটা থাকে, ওইটা কিন্তু একটা জল করে ওই চেহারাটা। হ্যাঁ, আমি ওই জল করে চেহারাটা আঁকি ওই সময়টা। আমি এই জায়গাটাতে আসতে চাচ্ছিলাম যে রহমান ভাইয়ের কাছে কবিতা নাই, উনি তখন কবিতার সঙ্গে নাই, তার সেই রূপটি, এবং যখন তার কাছে কবিতা আসলো সেই রূপটির কথা বলছি। রহমান ভাই যেমন, আমি কথায় কথায় রহমান ভাই বললাম, রহমান ভাই আমি আজকে আসার সময় আল মাহমুদ রে দেখলাম, মাহমুদ ভাই যাচ্ছে, এবং উনি বললেন ওনার স্বাস্থ্য খারাপ। উনি সাথে সাথে বললেন, একদম লাল হয়ে গেলেন, বললেন আল মাহমুদের কবিতা ছাড়া সব মিথ্যা। এবং ওই লোকটা ক্রোধ যে কিভাবে বলল, এবং বললো আল মাহমুদের কবিতা ছাড়া বাকি সব মিথ্যা। ওই মুহূর্তে আমি ওনার বললাম দুইটা কবিতার লাইন আমার লিখে দেওয়ার জন্য, লিখে দিয়েছিল, আমার কাছে আছে এখন। ওই যখন কবিতা লিখতেছে, ওই সময়টায় রহমান ভাইয়ের চেহারা, যে লাল চেহারাটা মনে হলো আরো লাল হয়ে গেল, এবং একটা জ্যোতি বেরোচ্ছে। এটা কিন্তু মৌলিক মানুষের ক্ষেত্রে এটা হয়। আল মাহমুদের প্রতিকৃতি দেখেছেন? আর মাহমুদ ভাই আমার ওইভাবে আঁকা হয়নি। আচ্ছা, আর মাহমুদের হয় না এইভাবে। এমনি ইয়ের এই যে মান্নান সৈয়দের কয়েকদিন আগে একটা ছবি আঁকি। মান্নান ভাইয়ের আমি লাস্ট মারা যাওয়ার কিছুদিন আগে ওনার আজিজ মার্কেটে একটা দোকানের মধ্যে বসে খাচ্ছিলেন, আমি তখন কয়েকটা ড্রয়িং করি। উনি খুব লাজুক ছিলেন, তারপরে আবার উনি খুব মানে এক ধরনের অহংকারীও ছিলেন, যার ফলে ওনার সামনে আমার যাওয়ার সাহস হয় না। উনিও কখনো আমাদের যে আপনি যেখানে কাজ করেন সেখানে তো আল মাহমুদের অনেক কবিতা, গল্প, মানে আলোচনা, আলোচনা সমালোচনা অনেক কিছু ছাপছে, লেখা ছাপা হয়েছে, কিন্তু আল মাহমুদের ছবি আঁকা হয়নি। না, আঁকা হয় না, যাওয়াই হয় না। ওই ক্রোধ আপনার? না না, আমার ক্রোধ না, আমার যাওয়া উচিত, এবং এটা সহসাই যাবো আমি। আমারও খুব একটা অনেকদিনের ইচ্ছা যে মাহমুদ ভাইয়ের সাথে আমার একটা কথা বলারও দরকার, লোকটা দেখারও দরকার, অনেকদিন দেখি না সামনে। শওকত আলী লিখেছেন? শওকত আলী স্যার আমার খুব কাছের মানুষ। আচ্ছা, আমি যখন সাপ্তাহিক বিচিত্রে কাজ করতাম, ওনার ওয়ারিশ, শরিক, এই ত্রয়ীগুলি আমার আঁকা ছিল। তারপরে আমি যখন জনকণ্ঠে কাজ করি, তখন তার দলিল উপন্যাসটা আমি ধারাবাহিক আঁকি।
ফলে স্যার আমার খুব স্নেহ করতেন এবং আমি প্রায় মাঝে মাঝে তার বাসায় যাই। শরীর এখন খুব খারাপ, স্যার অনেকবার ছবি আঁকছি আমি, মানে একদম বসে বসে 10 বছর আগেও আঁকছি, 15 বছর আগেও পোর্ট্রেট করি। এই জায়গাটা একটু আসতে চাই, এই যে 10 বছর আগে আঁকা, মানে এই যে 5 বছর এই যে বিরতি দিয়ে দিয়ে আঁকা, একটা মানুষ কিভাবে বদলে যায়? একদম মানে কিভাবে যে বদলা না। স্যার যখন শরীর ওয়ারিশ ওগুলি লিখতেন, দেশ বিভাগ নিয়ে লেখা, ওই সময়টা স্যারের কথাবার্তা বলা, শরীরের মুভমেন্ট, আর এই স্যার এখন গেলে উনি মেমোরিতে কিছু নাই, বলতে পারেন না, অনেক কথাই আনতে পারেন না, অসহায়ের মতো। হ্যাঁ, এবং ওই চেহারাটা ভাঙ্গাচুরা একটা চেহারা। কিন্তু স্যার ঠিক চিনতে পারে আমারে, বলতে পারে তুমি আর্টিস্ট মাসুক হেলাল, পড়তে ডাকো, এরকম। মানে আস্তে আস্তে কিন্তু ক্রমশ বদলে যায় একদম। ওই একটা বয়সে এসে কিন্তু আর কোনো কিছুই থাকে না, মানে ওই মনে হয় যে কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না স্যার, এই একটা অবস্থা। এখনকার অবস্থা শওকত আলী স্যারের অনেকটা এরকম। তেমন হচ্ছে যে একটা মানে এরকম কেউ কি আছেন যাকে আপনি মানে পেয়েছিলেন একদম শুরু থেকে একদম তার মৃত্যুর সময় পর্যন্ত এঁকেছেন, তার মানে তার বিভিন্ন সময়ে, তার কাজের বিভিন্ন সময়? এটা আমি 80 দশকের 86 থেকে জাহানার ইমামরে আমি আচ্ছা। কাছের থেকে দেখছি। জাহানার ইমামরে আমরা আম্বা ডাকতাম, শহীদ রুমির মা, জি। এবং ওই কারণে ওনার সাথে আমার একটা সম্পর্ক ছিল। আমি ওনার প্রচুর ড্রয়িং করি, এবং মারা যাওয়ার আগে যখন উনি আমেরিকা যাচ্ছেন তখনও তার আমি কিছু ড্রয়িং করি। এগুলি মিলে আমার একটা খুব ইচ্ছা আছে এটা নিয়ে একটা কিছু করার, বই বা কিছু একটা লেখার, এরকম অনেকগুলি পোর্ট্রেট আছে। এত ধারাবাহিকভাবে অন্য কারণ নাই, ওই প্রায় অনেক দিন। এই জাহানার ইমামকে যেভাবে আপনি বিভিন্ন সময় এঁকেছেন সেভাবে হয়তো অনেকের কেউ আঁকতে পারেও না এইভাবে। এবং এই যে আঁকতে গিয়ে এই যে ফরমাইশি আঁকা, অনেক সময় আছে যে পত্রিকার জন্য ফরমাইশি আঁকা আঁকতে হয়, আরেকটা হচ্ছে যে না ভালোবেসে আঁকা, যে আমি শামসুর রহমান বা আল মাহমুদকে আঁকবো বা শওকত আলী স্যারকে আঁকবো, সেই আঁকা দুইটার মধ্যে তফাৎ কি? ফরমাশিটের মধ্যে প্রথম আমার মাথায় থাকে যে ছবিটার পোর্ট্রেটটা যাতে মিলে, আর ওই লোকটা যাতে তার চেহারাটার মধ্যে যে ওই তার ব্যক্তিত্বটা আসে, এটা আমার প্রথম থেকেই মাথায় থাকে। যেহেতু এটা অনেক লোক দেখবে, একটা পত্রিকা ছাপা হবে, আর আমি যখন নিজের জন্য আঁকবো সেটা কিন্তু একটা অন্য ধরনের হবে। ওইটা একটা ধরেন অনেক জায়গায় আমি ছেড়ে দেই, অনেক জায়গায় আঁকি না। হ্যাঁ, এখন তুষার আব্দুল্লাহ আঁকলে আমি কি করতাম? তুষার আব্দুল্লাহ গোপটা থাকলে, চুলের স্টাইলটা থাকলে, নাকটা থাকলে আর কিচ্ছু আঁকার দরকার নেই, আমার এখন মনে হচ্ছে আর কি এরকম। তো ওরকম ছেড়ে দিতাম, কিছু অ্যাড করতাম, এরকম আর কি। নিজেকে আঁকেন? নিজের ছবি হ্যাঁ আঁকি, আঁকতে হয়। আঁকতে হয়? হ্যাঁ, আঁকতে হয়। মানে কেন আঁকেন? নিজের চিনার জন্য। মানে কতদিন যাবত আঁকছেন? প্রায় তো 15 বছর ধরে নিজের প্রায় অনেকবার আঁকি। কতটা বদলে গেছেন? বদলে গেছি তো এখন। আমি আমার কিন্তু আঁকার সবচেয়ে প্রিয় বিষয় হচ্ছে রাস্তাঘাটের মানুষ। আচ্ছা, হ্যাঁ, আমি আপনি ওই জায়গাতে আমি যেতাম, আপনি একটু নিজেকে একটু আবার আড়াল করার জন্য বললেন যে রাস্তাঘাটের মানুষ আঁকতে যান। প্রত্যেকটা মানুষই তো, মানুষের মুখই তো আপনি আঁকেন, তাই না? তো এক একটি তো এক এক রকম মানচিত্র, সেই মানচিত্রগুলোর কথা বলেন। আমি কয়েকদিন আগে শুধু মানুষের মুখ দেখার জন্য আমি সিলেটে গেছিলাম। আচ্ছা। সুনাম হবিগঞ্জে গেছিলাম। আমার খুব শখ ছিল চা বাগানের শ্রমিক দেখার, মানে সামনাসামনি ওদের গায়ের কালার, ওদের চেহারা, ওইটা আমার খুব অনেক দিনের শখ। ওই হার্ডলি লিখে মানুষগুলি, সেই রংটা ওইটা খুব। এবং আমি সে 1 সপ্তাহ দেখলাম, এবং ওই হাওরের মাঝখানে 6 মাইলের মধ্যে কোনো বাড়িঘর নাই, মাঝখানে কিছু মানুষ থাকে, জেলে পরিবার, তাদের পরিবারের সদস্যরা, বাচ্চারা, শিশু, মানে যারা জেলে, তারা যে মাছ ধরে, ওদের গায়ের রং, তাদের পরিবারের মহিলাদের গায়ের রং, এগুলি আমি খুব খুঁটে খুঁটে নিজে অসংখ্য ছবি তুলি, কিছু কিছু স্কেচও করলাম, এবং ওইগুলি দেখে আসলাম। এটা আমার খুব প্রিয় বিষয় হচ্ছে মানুষের চেহারার মতো এত সুন্দর আমার মনে হয় আর কিছু নাই পৃথিবীতে। আমার খুব এত কথা কি কোনো ছবি আর বলে না? না, কোনো কথা। তা আপনি তো যে আমার যতটুকু মনে পড়ে কিছু পেশাজীবীদের নিয়ে অনেক ছবি করেছেন, সেটা যদি বলেন। হ্যাঁ, এটা হচ্ছে আমি প্রথম আলোতে 2004 থেকে প্রায় 2012 সাল পর্যন্ত আমি এই মানুষের মুখ আঁকি আর কি। ওটার নাম ছিল মুখোমুখোশ, একটা ধারাবাহিক, ঢাকায় থাকির পাতায়। ওখানে আমি একটা লেখা লিখতাম আর একটা ছবি আঁকতাম। তো এটার জন্য ঢাকা শহর আমি এমন জায়গায় রাখি নাই, যে কারণ প্রতি সপ্তাহে অন্য জায়গায় যেতে হতো, মানে এই সপ্তাহে হয়তো মালিবাগ বদল করতে হতো। হ্যাঁ, এই সপ্তাহে মালিবাগ আঁকলাম, ওই পরের সপ্তাহে হয়তো গ্যান্ডারি রাখতে হতো। সপ্তাহে 4টা লেখা লিখতাম। এই জন্য আমি থাকতাম গোরানের দিকে, ওখান থেকে হেঁটে হেঁটে আমি আসতাম তেজগাঁ রেললাইন দিয়ে। এই রেললাইন দিয়ে আসার পথে রাস্তাঘাটে যত মানুষ দেখতাম, এদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক তৈরি হয়ে যায়, এবং আমি তাদের সাথে কথা বলতাম, তাদের সাথে আঁকতাম। এর মধ্যে হয়তো দেখা গেল আমি গ্যান্ডারিয়া গেছি, গ্যান্ডারিয়া গিয়েও আমি ছবি আঁকছি।
আমি এখানে দুই একটা ঘটনা বলি। জি প্লিজ। দীর্ঘদিন আঁকি এবং এগুলো আমার বইও আছে। আমি প্রায় 500-700 স্কেচ আমি মানে আছে, একদম কড়াই আছে, এগুলি পেন্সিলের আঁকা, বিভিন্ন সময় ক্রেয়নে বড় বড় ছবি পোর্ট্রেটও আঁকা, এবং দীর্ঘদিন আঁকি। এবং ওই আঁকাটা আমার খুব এক ধরনের জনপ্রিয়তা আমি পাইছি খুব মানুষের কাছ থেকে। আমি খুব বিচারপতি হাবিবুর রহমান আমার টেলিফোন করতেন, হুমায়ুন আহমেদ আমার মেসেজ পাঠাতেন, এগুলি খুব মনে পড়ে এই ধরনের মানুষগুলি। যাই হোক, ওইটা আঁকতে গিয়ে আমি একটা ঘটনা বলি। আমি রেললাইন দিয়ে আসি, আশেপাশের লোকজন আমার প্রতিদিনই দেখে, চিনে, আমি তাদের ছবি আঁকি, পত্রিকা ছাপা হয়। তেজগাঁ রেল স্টেশনে একটা পরিবার দেখে একদিন খুব তুমুল ঝগড়া হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে। আমি তাদের সাথে অনেক আগেও কথা বলি, তাদের ছবিও আঁকি। একদিন ঝগড়ার মাঝখানে স্বামী ভদ্রলোক মহিলার তালাক দিয়ে দেয়। আচ্ছা। হঠাৎ করে রাগের মাথায় ওই মহিলা উঠে চিৎকার করে বলল, মনির বাপ তুমি কি করলা, কি করলা। লোকজন ওই লোকটা বকাবকি শুরু করলো। একটা ট্রেন যাচ্ছে, লোক লাফ দিয়ে ট্রেনের উপর পড়ে গেল। পড়ে গেল এবং ট্রেনটা চলে যাচ্ছে, লোকটার গায়ের থেকে, কাটা ছেঁড়া গায়ের থেকে ধোঁয়া উঠতেছে। আচ্ছা। মৃত মানুষটা টুকরা টুকরা হয়ে গেছে এবং মহিলা মানে মানে একদম পাথর হয়ে আছে। অথচ মুহূর্তের মধ্যে আপনি ছিলেন সামনে? আমি সামনে ছিলাম। আমি তার 3-4 দিন আগে লোকটার পোর্ট্রেট আঁকি। না, ওই যে ঝাঁপ দেওয়ার সময় তো আপনি? হ্যাঁ, আমি সামনে। তো অথচ এই লোকটাই, এই মহিলার তার থেকে 13 বছর আগে সেই যমুনার পার থেকে এক ভাইয়ের বউ নিয়ে পালাই আসছিল এই শহরে, ভালোবেসে। ভালোবেসে। আমি একটু যেতে চাই, প্রতিকৃতি নিয়ে আলাপ করলাম, আপনাকে তো অলঙ্করণও করতে হয়। হ্যাঁ, অলঙ্করণ। অলঙ্করণ নিয়ে যদি কথা বলেন, অলঙ্করণে তো প্রকৃতি উঠে আসে, সাধারণ মানুষের যাপিত জীবন উঠে আসে, হ্যাঁ, সমাজের বাস্তবতাগুলো উঠে আসে। আমি এখানে একটা বলি, আমি আমাদের আমার বন্ধু আছে ধ্রুবেশ, আর্টিস্ট ধ্রুবেশ, সে আমার একটা ইলাস্ট্রেশন কথা প্রায় বলে। সেটা হচ্ছে শিল্পী সুলতান রিনিয়া। সুলতান নামে একটা উপন্যাস লিখছিলেন হাসনাত আব্দুল হাই বিচিত্রা। ওই সুলতান ভাইয়ের ওই পোর্ট্রেটটা করার পর সুলতান ভাই কিভাবে এই পোর্ট্রেটটা দেখছিলেন, আচ্ছা, দেখে আমারে দেখতে চাইছেন। আমি গেলাম, আমি সুলতান ভাই বললো তোমার কাজটা খুব ভালো হয়েছে। উনি সাধারণত কোনো কিছু নিয়ে প্রশংসা করেন না, কোনো বিষয়ে তার কোনো আগ্রহ নাই, এবং তার স্কেচ গুণটা গ্রাস করছে সেটা পর্যন্ত উনি দেখতে চান না। আচ্ছা। এত এই ধরনের ঠান্ডা মানুষ। এটা হচ্ছে আমার মানে ইলাস্ট্রেশন নিয়ে বলতে যে এটা বললাম। ইলাস্ট্রেশন করে আমি খুব মজা পাই, বাচ্চাদের ইলাস্ট্রেশন করে। আচ্ছা, বাচ্চাদের গল্প, কবিতা। কবিতা আমি খুব, ছড়া কবিতা বাচ্চাদের আমি প্রথম আলোতে এটা খুব নিষ্ঠার সাথে কাজটা করি, অনেক দিন ধরে করতেছি, 30 বছর 32 বছর। এবং এটা তো খুব কঠিন কাজ, বাচ্চাদেরকে আনন্দ দেওয়া। হ্যাঁ, আমার দিতে পারা, আমি খুব আনন্দ পাই এটা। এটা একদিন আমার খুব আনন্দের বিষয় বাচ্চাদের এই আঁকাটা। আর আমি মাঝখানে তাদেরকে একটা কল্পনা রাজ্যে নিয়ে যেতে হয়। হ্যাঁ, আর এটা হয় কি, বাচ্চা মোস্তফা মনোহর আমার বলছিল যে তুমি বাচ্চা আঁকবা, যেমন বাচ্চা ধরে আঁকার পর্যন্ত ধরে আদর করতে ইচ্ছে করে বাচ্চা। আচ্ছা আচ্ছা, মানে যেই ছবিটা বাচ্চারা আঁকলাম, হ্যাঁ, তাকে ধরে। হ্যাঁ হ্যাঁ, মানে বাচ্চাটা তো কিউট হতে হবে, বাচ্চাটা খুব, একটা ছেলে বাচ্চা আঁকবা কিন্তু বাচ্চা দেখতে ভালো আদর লাগবে করতে ইচ্ছে করবে না। এটা যেন না হয়। এটা আমি এখানে আমার একটা লোভ সামলাতে পারতেছি না, পোর্ট্রেট নিয়ে এবং আমার ইলাস্ট্রেশন নিয়ে। আমাদের চারুকলার একজন শিক্ষক, আমার সরাসরি স্যার রফিকুর নবী। নবী স্যার আমার ড্রয়িং বেশ পছন্দ করেন আর কি। আর আমাদের এই কায়ুম স্যার আমার সরাসরি, আমি কায়ুম স্যারের সাথে দীর্ঘ সময় কাজ করছি, একসময় জনগণটা এবং ইয়েতে প্রধানত এবং কায়ুম স্যার একদম কোনো একটা ড্রয়িং ভালো হলে উনি আমার সাথে সাথে টেলিফোন করে বলে যে মাসুক তোমার কাজটা এটা ভালো হয়েছে, এটা এইভাবে করছে, খুব ভালো করছে, টেকনিকটা কেমনে করলো বলো তো, এরকম। এবং শিশির ভট্টাচার্যের মতো আর্টিস্টও মাঝে মাঝে বলে, তখন মনে হয় না মানে শ্রমটা সার্থক হচ্ছে। আপনি তো বিভিন্ন রকম আন্দোলন সংগ্রামের সাথেও ছিলেন মাসুক ভাই। হ্যাঁ, আমি 90 এরশাদ বিরোধী আন্দোলনের সাথে ছিলাম। তারপর আপনি তসলিমার সাথে ছিলেন, আপনি রুদ্রদের সাথে ছিলেন। রুদ্র আমাদের বন্ধু ছিল, তাদের সাথে সাহিত্য নিয়ে অনেক পাগলামি করছি জীবনে। সাদা চৌধুরীর সাথে কাজ করেছেন। হ্যাঁ, আমি সাপ্তাহিক বিচিত্রা দীর্ঘদিন আর্টিস্ট ছিলাম। এই প্রচ্ছদ শিল্পের সঙ্গে আপনি তো নিয়মিতভাবে প্রচ্ছদও করেন। হ্যাঁ, আমি করি, কিন্তু অতটা এখন আর সময় দিতে পারি না যতটা আমি পোর্ট্রেট করি। তারপরও কভারটা আমার একদম ভালোবাসার জায়গা থেকে আমি করি। আমি যখন 80 দশকের একদম গোড়ার দিকে 70 দশকে আসি, তখন বাংলা বাজারে বছরে 10-15টা কভার হতো না। যাই করতেন কায়ুম স্যার করতেন, কিছু কাজী হাসান হাবিব করতেন, এরকম একটা অবস্থার সময় আসে। তারপরে আমি কিছু কাজ করি, তারপরে তো হাসান হাবিব কাজী 90 দশকে উনি মারা যান, উনি খুব নান্দনিক কিছু কভার করছিলেন, ব্লকে খুব অসাধারণ কিছু কাজ করছেন। কায়ুম স্যার দীর্ঘদিন করছেন। এখন কভারের জায়গাটা, এখন আমাদের এখানে সব্যসাচী হাসরা, ধ্রুব এরা কাজটা করেন, আমিও করি, এবং কভারের জায়গাটা খুব ভালো জায়গায় আসছে আর কি, মানে নান্দনিকতার দিক থেকেও, মানে
ছাপাছাপির দিক থেকেও কভারের একটা এখন পরিচ্ছন্ন তো মানে একটু টেকনিক্যাল হয়েছে, মানে গ্রাফিক্স এর মাধ্যমে করা হয়। হ্যাঁ গ্রাফিকের মাধ্যমে করা হয়, কিন্তু ওই যে যদি একটু আঁকা আঁকি থাকে একটু ভালো চুল লাগে, আঁচড় থাকে। হ্যাঁ ভালো লাগে আর কি। কেউ 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 করে, কেউ কেউ করে না, কিন্তু এবং কলকাতার কভার যেরকম একঘেয়েমি এখন আছে, তার চেয়ে আমাদের এখানে কিন্তু একদম খারাপ না, ভালোই, খারাপ না আমাদের এখানে। বরং তাদের ওখান থেকে কভার আমাদের এখানে বেশি ছাপা হচ্ছে, তুলনামূলক বেশি আর কি। কারণ আমাদের এক বই মেলায় 3,500 মতো কভার বই আসে। হ্যাঁ বই আসে, তার মধ্যে হয়তো আমি 50টা করলাম, অন্যরা আরো কেউ কেউ করলো, ধ্রুব করলো বা শুভশ্রী হাজরা, আরো যারা যারা আছে, বা সমরদা এখন আর খুব কম করে আর কি। পঙ্কজও কম করে। এরা খুব কম করে, তো উত্তমদাও যাই হোক, কম করে। হ্যাঁ এরা খুব কম করে। কিন্তু আমি হয়তো দেখা গেল 3টা বাচ্চাদের বই করলাম বেশি, যেহেতু বাচ্চাদের বইগুলো আমি প্রাধান্য দিই, এবং কিছু কবিতার বই এবার যেমন প্রচুর করছি। কিন্তু আমাদের কভার একদম খারাপ না, কলকাতার চেয়ে এখন একদম খারাপ না, আমাদের এখানে মান কিন্তু মোটামুটি ভালো। কয়েকটা প্রকাশনের মান তো খুব। কভার তো একটা চ্যালেঞ্জের বিষয়, কারণ ওই কভারটা দেখেই বইটার ভবিষ্যৎ নির্ভর করে। হ্যাঁ আমি এবার কিছু কভার করছি প্রথমা প্রকাশনে, যেমন আনিসুলকের একটা কভার ছিল যে আমারও একটা প্রেম ছিল, এরকম একটা ছিল, বা আন্দোলনের দিনগুলোতে প্রেম, এরকম কিছু বই কভার, এবং সবগুলো হাতে করা। সেলিনা হোসেনের, মানে পুরোটাই কম্পিউটারের কোনো ব্যবহার নাই, পুরো মানে পুরো কাজটা আমি হাতে করছি। এরকম 40টা কভার করছি, 40টা একদম হাতে হাতে করা এবং কম্পিউটারের সাহায্য নেওয়া, দূরত্বটা কি? দূরত্বটা হচ্ছে আমি কভারটা তো একদম পুরো হাতে আঁকি, যেটাই আঁকি কভারটার মধ্যে আমি পুরো জিনিসটা হাতে করি। হয়তো একটু কম্পিউটার সহযোগিতা নেই কোন জায়গাটা, সেটা হচ্ছে নামটা বসানোর সময়, লেটারিং এর ক্ষেত্রে। লেটারিং ক্ষেত্রে অনেক সময় আমি হাতেই লিখি লেটারিংটা, আমি লেটারিং তো আপনার লেটারিং তো আছে, তারপর কায়েম স্যার তো লেটারিংটা হাতেই করতেন, এবং স্যার আমাদের কভার শিল্পের একটা বিরাট জায়গায় নিয়ে গেছেন। তো ওইটা তো আছে, কেউ কেউ হয়তো ধরেন কম্পিউটারে করে, কম্পিউটার প্রযুক্তির নেটের থেকে ছবি নিয়ে করে, তো এইটা হয় কি ফটোগ্রাফির মাধ্যমে হয়। এখন আমার যেটা মনে হয় যে ওই টোটালটা নিয়ে যদি মানে ওই যে কভারটা হচ্ছে কিনা, ওই নান্দনিক দিকগুলি থাকছে কিনা, কভারের যে শর্তগুলি, তাইলে হয়তো কভার হচ্ছে, নাইলে আর হচ্ছে না। শর্তগুলি কি? শর্তগুলিতে নান্দনিক দিকটা থাকতে হবে, কভারের বক্তব্যটা আসতে হবে প্রথম নজরে, হ্যাঁ প্রথম দেখা, হ্যাঁ কভারের বক্তব্যটা তো কভারে আসতে হবে। যে একটা পৃথক পালং, আবুল হাসানের যে কভারটা কাইম স্যার করছিলেন, ওটার মধ্যে একটা কবিতার বই, কালারটা কিন্তু আছে, ওই যে কবিতার মেজাজটা আছে, পৃথক পালংটা আছে, আবুল হাসানের কবিতার মেজাজটা আছে, ওই জিনিসগুলোর মেসেজটাও থাকতে হবে। এটা আমার মনে হয় প্রথম শর্ত আর কি। এবং সেই জায়গা থেকে আমাদের কভার যে মানে প্রচ্ছদ, যেটা আপনি বললেন 3,500 বই হচ্ছে, 3,500 তো কভারও হচ্ছে, এবং আপনি বলছেন প্রতিবেশী দেশ ভারতেও বাংলা বই হচ্ছে বা অন্যান্য, মানে সেইখানে যে আধুনিকতা কভারে, তার চেয়ে আমরা এগিয়ে আছি না। আমরা হয়তো ওই কম্পিউটার প্রযুক্তির কারণে কারিগরিগতভাবে আমরা আগে আছি, কিন্তু ওই মূল কভারে ওরা কিন্তু হাতে আঁকা টাকা মিলে এরা কিন্তু একটা নান্দনিক জায়গায় আছে এখনো। হ্যাঁ এখনো এরা আছে, ওরা কিন্তু খুব এখনো আমাদের মতো অতটা খারাপ জায়গায় যায় না। আবার একটা বই কভারও করলেন আপনি, আবার অলংকরণও করলেন আপনি, সেখানে তো একটা সম্পর্ক রাখতে হয়। হ্যাঁ সেটা হচ্ছে বাচ্চাদের বই। এখন আমি কার বইটা আঁকছি, আমি সুকুমার বড়ুয়ার একটা বই আঁকতেছি, সুকুমার বড়ুয়া বাচ্চাদের নিয়ে লিখেন। এখন ওই মেজাজটা আমার রাখতে হবে কভারটার মধ্যে। আমি প্রথমবার কয়েকটা কভার করছি, বই করছি বাচ্চাদের, সুকুমার বড়ুয়া, এই জন্য কথাটা বলতেছি আর কি। তা আমার মনে হয় যে বাচ্চারা মানে ওটা কমিউনিকেট করতে পারবে, ওরকমই আঁকা হওয়া উচিত, কভারটা ওরকম হওয়া উচিত। আর কভারের তো একটা শর্ত আছে, বাণিজ্য একটা ব্যাপার, হ্যাঁ, যে এটা হাতে নিতে হবে, বিক্রি হতে হবে, তুলতে হবে, ওইটার একটা ব্যাপার। রঙের ব্যবহারটা হচ্ছে, আমি বাচ্চাদের যে কাজটা করব, সেটা তো একটা উজ্জ্বল রং না থাকলে বাচ্চারাকে নেবেন কেন? এখন আমি যদি মানে আমি নির্মলেন্দু গুণের একটা মানে কয়েকদিন আগে একটা বইয়ের কভার করলাম, ওখানে কিন্তু নির্মলেন্দু গুণের মুখ দিয়ে আমি আঁকছি কভারটা। আচ্ছা, তো ওখানে গুন্দার পুরো সাদা দাড়ি আর মুখে এই জায়গাটা একটু রং করা। হ্যাঁ, আর রঙের ব্যাপারটা হচ্ছে আমার ব্যক্তি রুচির উপর নির্ভর করবে। আবার প্রকাশকও অনেক সময় চাপায় দিয়ে একটু রং টং দিয়ে, নাহলে বিক্রি হবে না বইটা, একটু লাল হলুদ নীল দিয়ে দেন। তবে এটা আমি সাধারণত এটা মানি না। এখানে একটা গড়পড়তা কভার হতে দেখি আমরা, যে কোন কোন প্রকাশনীর হয়তো ওই বছর শুধু লাল যাচ্ছে, সব বইতে লাল, অথবা কালো যাচ্ছে, কালো, এবং এসে লেখকরাও বলে যে আমার কিন্তু কভারটা একটু কালো রাখবেন কোথাও। আবার কেউ বলে যে একটু আমারটাতে লাল রাখবেন। সেটা কেন হয়? সেটা প্রভাবান্বিত হয়, অনেকে খুব প্রভাবান্বিত হয়, যে কখনো লাল কালারটা দেখে কার দ্বারা প্রভাবিত হয়? সে হয়তো কোনো বই দেখছে, ওইটা যারা প্রভাবিত হচ্ছে। আচ্ছা, কোনো একটা বই হয়তো তার কাছে ভালো লাগছে, এই কভারটা, ওই কারণে এটা করে। কিছু হয়তো ওই বিষয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ওটার সাথে কোনো সম্পর্ক নেই, লালের কোনো সম্পর্ক নেই, কালোর কোনো সম্পর্ক নেই। কিন্তু একটা প্রকাশক তো তার স্টলে যখন বই রাখবে, তখন তো প্রতিটা বইকে আলাদা আলাদা ভাবে ফুটিয়ে তুলতে হবে। ওই সময়টা বোধহয় আমরা আর্টিস্টরাও দেই না, ওই সময়টা বোধহয় প্রকাশকরাও পায় না। যে সময় পাণ্ডুলিপি আসে, যে সময় বই আসে, সেই তাড়াহুড়া করে কোনো রকম বাজারে নিতে পারলে হয়।
কিন্তু এটা ঠিক করা উচিত না এটা আর কি। হ্যাঁ, আমরা মানে প্রচ্ছদ শিল্পী সময় পান না বা প্রচ্ছদ শিল্পী নিজেও সময় নেন না, দুইটাই। হ্যাঁ, দুইটা তো অভিযোগ আছেই, কিন্তু আমার মনে হয় যে যারা কায়ুম স্যার তো কখনো এই কাজটা করবেন না, উনি করতেনও না, যে ওনার হাতে সময় নাই এই বলে একটা খারাপ খাবার ছেড়ে দেওয়া, এটা কোনো রকমে আমিও মনে করি না, আমিও এখন ছাড়ি না। আচ্ছা, আগে হয়তো ছাড়ছি, এখন আমি ছাড়ি না, কারণ আমার মনে হয় না আমার এই সময়। হ্যাঁ, কারণ একটা প্রকাশনীতে যদি আপনি আপনি যে বইটা কভার করলেন আলাদাভাবে নাই দেখা যায়, নজরে নাই পড়লো হ্যাঁ, ক্রেতার, আমি কেন করব? 10টা গড়ের কাজ আমি কেন করব? এটা আমি এই জন্য করি না এখন, এই জাতীয় কাজ করি না। করলে খুব মনোযোগ দিয়ে বাচ্চাদের কাজ বা বড়দের কাজটা করি, আচ্ছা আচ্ছা। করা উচিত। কিরকম কভার আমাদের আসলে ৩,৫০০-এর মধ্যে চোখে পড়ার মতো কভার কয়টা হয়, হয়তো আমি বা নান্দনিক আপনার কথা? না, মানে অন্তত 10-12টা কভার তো প্রতি বছর বেরিয়ে আসে, মানে ভালো কভার, কিন্তু 3,000, 3,500 বা 4,000 বইয়ের ভিতরে 10টা কভার, এটা তো বেরিয়ে আসা, হ্যাঁ, এটা কোনো শোভন না, কিন্তু না। এত 3-4 জন আর্টিস্ট বা 5-6 জন আঁকে, কিন্তু এর মধ্যে কিছু ভালো কাজ হওয়া উচিত, খুব ভালো কাজ হওয়া উচিত, কারণ সংখ্যা সেটা কেন শতকে যাবে না, তাই তো? অবশ্যই, কারণ আমাদের একটা সুযোগ আছে, তো আমরা এটা করতে পারি, করা উচিত। মাসুক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, আমাদের সঙ্গে এই সময় সংলাপের আলোচনায়। দর্শক যারা ছিলেন আজকে এই আলোচনার সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।